আপনি একটু জি। আগে যে তথ্যটা নিয়ে কথা বলছিলেন, এই আমাদের নজরুল ইসলাম মিঠু বিমানবন্দর থেকে তাকে আমি আশ্চর্য যেতে না হয়ে দিয়ে, গেছি, কি ধরনের কথা এটি? তো নজরুল ইসলাম মিঠু যে সংগঠনের সভাপতি, আমি বর্তমানে সিটিং ট্রেজারার এই সংগঠনের, ওকাম, ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, যারা আমরা বিদেশি গণমাধ্যমে কাজ করি, তাদের সংগঠন। আর বিদেশি সংগঠনে মানে বিদেশি গণমাধ্যমে কাজ করার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনি তাকে যেভাবেই দেখেন, যে দেশের মিডিয়ায় হোক, একটা স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড এই নিউজম্যানদেরকে, এই সাংবাদিকদেরকে মেনটেন করতেই হয়। আপনার সাংবাদিকতায় এজেন্ডার বাইরে একদম নির্মোহ সাংবাদিকতা, এটা সত্যিকার অর্থে খুব একটা পুলক ঘটক, দেখুন টেকসই নজরুল ইসলাম বক্তব্য নয়। মিঠু ওভারসিজ করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়তো কিছুদিন, কিন্তু তাকে তো আমরা গত 25, 30, 35 বছর ধরে চিনি, রাইট? তিনি সারা জীবন একজন পেশাদার সাংবাদিক ছিলেন। তো তাকে কেন আজকে এয়ারপোর্টে এরকম হয়রানি করা হবে? তিনি সারা নজরুল ইসলাম জীবন মিঠু পেশাদার সাংবাদিকতা করেছেন। নজরুল ইসলাম মিঠু তো আমাদের ইমিডিয়েট পাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি। এক্স্যাক্টলি। ঢাকা ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঢাকায় কর্মরত সাংবাদিকদের সবচেয়ে জনপ্রিয় সংগঠন, সবচেয়ে পপুলার সংগঠন। আপনি নিজেই সংগঠনের একজন মেম্বার হিসেবে কাজ করে গেছেন। এটা একটা অনেক ধরনের মানুষের আবেগ গড়ে উঠছে না? এই সংগঠনটা ঘিরে সাংবাদিকদের একটা আবেগ, আহ, ঐক্যের বোধ ঢাকা রিপোর্টার্স ইউনিটি নেতৃত্ব দিয়েছেন। এই তো অল্প কিছুদিন আগে দিয়েছেন। এবং যখন তারা দায়িত্ব পালন করেছেন, কেউ তো বলতে পারেনি যে তার সাংবাদিকতা নিয়ে বা প্রেস ফ্রিডমের প্রতি, পেশার প্রতি কমিটমেন্ট নিয়ে কোনো প্রশ্ন আছে। নজরুল ইসলাম মিঠু আমার চিফ রিপোর্টার ছিলেন। উনি যখন ডেইলি সানের চিফ রিপোর্টার, আমি তখন ওখানে সিনিয়র করেসপন্ডেন্ট, আমি রিপোর্টার ছিলাম। আমার ইমিডিয়েটলি তার মানে দীর্ঘকাল, এখন উনি ওকাবের প্রেসিডেন্ট, আমি ট্রেজারার। তো পুলকদা এগুলো আমি একটু ভিন্ন বলে নেই, বিষয়। পুলকদা আমি একটু বলে নেই, মিঠু ভাই কিন্তু আমারও চিফ রিপোর্টার ছিলেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার ডেইলি স্টারে। তিনি, ফলে আমি একদম যখন অ্যাপ্রেন্টিস রিপোর্টার, তখন মিঠু ভাইয়ের আমি সহযোগিতা পেয়েছি, আমাকে যথেষ্ট স্নেহ করেন মিঠু ভাই। আমার সঙ্গে আজকে কথাও হয়েছে তার। জি। আচ্ছা, মিঠু ভাইয়ের সঙ্গে আমি যে কথা বলবো এখনো কথা বলতে পারিনি। গত রাতে আমরা একসঙ্গে ছিলাম। আমরা প্রথম প্রেস ফ্রিডম ডে উপলক্ষে প্রোগ্রামটা গতকাল করেছি। আহ, একদিন আগে করেছি আমরা, যাতে তথ্যমন্ত্রী আসতে পারেন, আহ, বিদেশি ডিগনিটারিজ বিভিন্ন দেশের, তারা যেন থাকতে পারেন। আহ, এই নটরডেম ক্লাবে আমাদের বনানীতে প্রোগ্রাম হয়েছে, বেশ জমকালো আয়োজন। বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। আমরা একটা গেট টুগেদারের মতো করেছি। সরকারি কর্মকর্তারা, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার উনি ছিলেন উপস্থিত, তথ্যমন্ত্রী যে কোনো কারণেই হোক, উনি কারণ বলেছেন যে আহ, প্রধানমন্ত্রীর সঙ্গে তাকে একটা প্রোগ্রামে বাইরে যেতে হচ্ছে, এই কারণ দেখে উনি আসেননি। উনি একটি বাণী দিয়েছিলেন, ওটা আমরা ওখানে পড়িয়ে শুনিয়েছি। মানে আমাদের এই মিঠু ভাই পাঠ করিয়ে শুনেছে তথ্যমন্ত্রীর প্রেস ফ্রিডমের তথ্যমন্ত্রী বোধহয় কোথাও যেতে ঘটনাটি। একটু ভয় পাচ্ছেন, কারণ এখন তাকে, তো রাত, তথ্যমন্ত্রী কোথাও যেতে সেটা বোধহয় অন্য ভয় বিষয়। পাচ্ছেন, কোনো জায়গায় যাচ্ছেন না, কারণ আমিও নিজে তার সঙ্গে কথা বলেছি, আমি আমার অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তিনি বলেছেন আমি এখন কোথাও যাচ্ছি না। তো আমি যেটা বুঝতে পেরেছি, হয়তো তিনি ভয় পাচ্ছেন, যেখানেই তিনি যান না কেন তাকে তো ওই প্রশ্নের মুখোমুখি হতে হয় যে এতগুলো সাংবাদিক বিনা বিচারে কারাগারে, কোন রকম তাদের মানবাধিকার নাই, সেই একজন তথ্যমন্ত্রী হিসেবে তিনি কি করছেন। আমার ধারণা তিনি এই প্রশ্নটি অ্যাভয়েড করার জন্যই, এই প্রশ্নের তিনি মুখোমুখি হতে চান না বলেই কোথাও তিনি সহসা যাচ্ছেন না। উনি কেন আসছেন না আমি জানি না, ওটা উনি বলতে পারবেন ভালো। উনি কালকে কারণ দেখিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে ওনাকে বাইরে যেতে হয়েছে। ওনার একটা হঠাৎ একটা, উনি সম্ভবত সিলেটে প্রধানমন্ত্রী ছিলেন, উনিও যাবেন, এই কারণে আমাদের প্রোগ্রামটা উনি ক্যান্সেল করেছেন। কিন্তু উনি বাণী যেটা দিয়েছেন, প্রেস ফ্রিডমের বাণী, সেটা এই নজরুল ইসলাম মিঠু, যিনি আজকে দেশ থেকে যেতে পারেননি, উনি পাঠ করিয়েছিলেন। উনি
মানে সাংবাদিক সমাবেশে দেশি বিদেশি বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা ছিলেন, তার উপস্থিতিতে পাঠ করেছিলেন। আমি ওকাব সম্পর্কে একটু বলি যে যারা আমার আমন্ত্রিত আলোচনাটা সাংবাদিক, একটু সংক্ষিপ্ত করেন। আমি আমার মোহাম্মদ গোলাম স্যার অনেকক্ষণ ধরে বসে আছেন, একটু মানে ধরেন গণমাধ্যমের পরিস্থিতিটা আপনারা কি বুঝছেন সেইটা একটু স্পেসিফিক যদি আমাকে বলতেন। আচ্ছা আমি তো কথা বলতে চাচ্ছিলাম সেদিকে, কিন্তু ওকাবের ব্যাপারটা আসাতে বিদেশি গণমাধ্যমদের যিনি নেতৃত্ব দেন তিনি এই মুহূর্তে আজকে বাধাগ্রস্ত হয়েছেন। এইটা কিন্তু বাংলাদেশের যে একটা বার্তা যায় জন্য কথাটা খুব ইম্পর্টেন্ট, যে সারা পৃথিবীর যারা বাংলাদেশ থেকে সংবাদ প্রেরণ করে বিভিন্ন মিডিয়াতে, একবার রয়টার্স, এপি সহ তাদের সংগঠনের সভাপতি, তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। এটা একটা বার্তা তো, হ্যাঁ? তো এটা একটা মেসেজ যাচ্ছে পুরো সাংবাদিকতার জন্য যে এরকম। দ্বিতীয়ত যদি প্রথম আমরা কথা বলি যে প্রেস ফ্রিডম সিচুয়েশনটা কি আছে, একটা কথা আপনাকে আমি শুধু উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নেই, এটা সরকার নিজে জানে। যেটা একপাক্ষিক একতরফা নির্বাচনের মধ্য দিয়ে দেশের অধিকাংশ জনগোষ্ঠী বা অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে গায়ের জোরের ইলেকশন, বিএনপি জামাত যেমন একটা ঐক্যজোট, সেরকম ওদের ঐক্যজোটে নিজেরা ওরা একটা ইলেকশন করেছে, এটা সরকার জানে। ওদের এই যে পাতানো অপোজিশন তারাও জানে, এই মিডিয়া টোটালটা জানে। এই মিডিয়াকে তো বলতে হচ্ছে যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এই যে মিডিয়ার উপর এই মিডিয়া জেনে শুনে বুঝে এই অসত্য তথ্যটা সে চ্যালেঞ্জ করতে পারছে না, যেটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার না, গণতন্ত্র পারসিস্ট করছে না, গণতন্ত্র নেই সেই অর্থে, এটা বলতে পারছে না। এটা হচ্ছে একটা দৃশ্যমান। আমি একটা একটা করে কয়েকটি উদাহরণ চোখের সামনে দেখেন, সব কথা বাদ দেন। 5 আগস্টের পরে ওই রাতেই 71 টিভি জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রথম দিন একবার লুটপাট জ্বালিয়ে দিয়েছে, পরদিন আবার দিয়েছে। 71 টিভি আজও পর্যন্ত আমার ঘর জ্বালিয়ে দিয়েছে, এই নিউজটা করতে পেরেছে এখন পর্যন্ত। 5 আগস্টে যে সরকার ক্ষমতায় এসেছে তারা বিদায় হয়েছে এবং এখনো পর্যন্ত 71 টিভির প্রতিষ্ঠাতা মোজাম্মেল হোসেন বাবু জেলে আছে। আজকে তারা যারাই চাকুরি করুক, এই 71 টিভির প্রতিষ্ঠাতা মোজাম্মেল বাবু, হ্যাঁ, ওরা জানে যে এদের সবাইকে রিক্রুট করেছে। যারা দখল করেছে এখন তারাও তো অধিকাংশ তার হাতে। এরা বলতে পেরেছে আজও পর্যন্ত 71 টিভি নিউজ করে যে আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক জেলে আছে, মানুষটা এই অবস্থায়, তার এই হিম্মতটা হয়নি। তার মানে প্রেস ফ্রিডমের জায়গাটা এই জায়গায়। এই ফার্স্ট জানার উপর তাদের স্টার, এই শাকিল 71 টিভির স্টার। 71 টিভি বলতে পেরেছে যে আমাদের শাকিল জেলে আছে। আমরা আমার কথা মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, মানুষের মুখে বাণী তুলে দেয়া মিডিয়ার যে মৌলিক দায়িত্ব, সেটা আপনি রাখলেন না, যে ওটা আমি পারছি না। কিন্তু আমি যে আক্রান্ত, আমার হাউসটা যে জ্বালিয়ে দিয়েছে, এইটা কি আজও পর্যন্ত নিউজটা নিজেরা করে? তারা কি বলে যে এইটা কালো দিবস, আমার এই দিনে 71 টিভি চালিয়ে দেওয়া হয়েছিল আজকের থেকে এতদিন আগে? এতটুকু করার মতো হিম্মত এখনো পর্যন্ত 71 টিভির হয়নি। দুটো কারণ হতে পারে, এক তারা অতিমাত্রায় লয়াল, যারা দখলদার ওইভাবে কাজ করছে, অথবা তাদের সে সাহস নেই। অন্যের কথা বাদ দেন, জি এই যে ধরুন গাজী টিভির কথা বলি, গাজী টিভির মালিক একটা বিনিয়োগের তো বৈশিষ্ট্য আছে। গোলাম দস্তগীর গাজী বীর মুক্তিযুদ্ধের জেলে আছেন, যিনি এই সাংবাদিকদেরকে বেতন দিয়ে প্রতিষ্ঠানটা চালিয়ে রেখেছেন। ওরা কি নিয়মিত গাজী যে জেলে আছে এই নিউজটা করতে পারতেছে? গোলাম দস্তগীর গাজী আমাদের প্রতিষ্ঠানের মালিক, তাকে জেলে রাখা হয়েছে, তার মুক্তি দরকার, এই শব্দটাও আপনি না বলেন। কিন্তু তার তো জামিনের অধিকার আছে, মানে রাজনৈতিক স্বাধীনতা না থাকলে বাকি স্বাধীনতা কোনোটাই থাকে না, অর্থহীন হয়ে যায়। রাজনৈতিক স্বাধীনতা নাই, ওই আলোচনাগুলো। গোলাম দস্তগীর গাজীর যে গাজী টায়ারের কারখানা জ্বালিয়ে দিয়েছে, এই গাজী টায়ার কারখানা জ্বালিয়ে দেওয়ার নিউজটা, এবং ওইখানে ভিতরে লুটপাট করে ই করতে যে প্রায় শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে, এই 100-150 মানুষের মৃত্যুর নিউজ তার প্রতিষ্ঠান, যারা এখন এই যে গাজী টিভি যেটা আছে, তারা কি করার সামর্থ্য হচ্ছে? মত প্রকাশের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, এটাতে আপনাকে বুঝতে হবে। এটিএন বাংলা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এটিএন বাংলা নিজেদের জ্বালানোর নিউজটা করতে পারেনি। আপনার এটিএন নিউজ পিন আলপিন পর্যন্ত রাখা হয়নি, সব লুটপাট করে নিয়ে গেছে। এক এক করে সবগুলো মিডিয়া জ্বালিয়ে দিয়েছে, তারা নিজেদের নিউজটা এখনো করতে পারেনি। মিডিয়ার উপর যখন হামলা হলে মিথ্যুক, এগুলো আমার কাছে অসততাটা খুবই। প্রথম বললো যে প্রথম আলোতে যখন জানানো যায় যে মিডিয়ার উপর হামলা হয়েছে, কে বলেছে?
মব হামলা তো 5 আগস্ট 4 আগস্ট থেকে শুরু হয়েছে, তারও 3-4 দিন আগে থেকে হচ্ছিল, ধরে ধরে রাস্তায় পিটাচ্ছিল সাংবাদিকদেরকে। ঠিক তালেবানরা ক্ষমতা আসার পরে যা করেছে, ঠিক এভাবে এরা যখনই ক্ষমতা এসেছে সেদিন থেকে পিটাচ্ছিল। আচ্ছা, কিন্তু এই মিডিয়া আজও পর্যন্ত বলতে পারেনি যে আমি মার খেয়েছি। আমি এই দিনটা বাংলাদেশের সাংবাদিকতার জন্য এক ভয়াবহ দিন, যেদিন সকল মিডিয়া 71-এর পরে এই প্রথম স্বাধীন বাংলাদেশে পাকিস্তানিরা জ্বালিয়ে দিয়েছিল সংবাদের অফিস, টাইমসের অফিস জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু এই স্বাধীন দেশে এই প্রথমই ঘটনাগুলো ঘটেছে। এরা বলে প্রথম আলো আর ডেইলি স্টার নাকি জ্বালিয়ে দিয়েছে এই দিনের ঘটনা। বাকি নিউজ তো নিউজই করতে পারেনি, একটা মিডিয়াও তো বাদ নাই যে জ্বালিয়ে দেওয়া হয়নি। এরপরে আমি কথা বলবো এখন, একটা একটা করে উদাহরণ দিয়ে বলবো এখন, এত বছরের অভিজ্ঞতা এবং সাথে থেকে তো আপনি যদি শুনতে চান আপনি অবশ্যই শুনবো। আমি ফিরছি আপনার কাছে, মোহাম্মদ গোলাম সারোয়ার। দেখুন, আমরা যদি একটু 5ই আগস্টের আগে যাই, আপনি দেখবেন একটা সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রচারণা চালিয়েছিল যে 16 বছর কথা বলতে পারিনি, কিংবা আপনি যদি একটা যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত কথা লেখেন আর সেটি যদি আওয়ামী লীগ সরকারের পক্ষে যায় বা যেত, তখন তারা বলতো যে এতদিন কোথায় ছিলেন, যে মানে অ্যাজ ইফ তারা বোধহয় 16 বছর কথা বলতে পারেনি। তো এখন কি বোঝা যায় যে কাদের আসলে স্বাধীনতা ছিল না আর গণমাধ্যমের স্বাধীনতা কতখানি ছিল? ধন্যবাদ সুলতান রহমান আপনাকে, এবং পুলকদা আপনার জন্য শুভেচ্ছা। এবং আমি যেটা খুব সহজ স্বীকারোক্তি করতে চাই যে আপনারা দুজনই সাংবাদিকতা এবং গণমাধ্যমকে যেভাবে ভেতর থেকে জানেন, আমি সেভাবে জানি না, আমি বাইরে থেকে জানি। কিন্তু আমাদের যেহেতু অ্যাটলিস্ট 30-35 বছরের অভিজ্ঞতা, একদম চোখের সামনে দেখা, এই যে শাকিল, রূপা যাদের কথা বলছেন, এরা কিন্তু আমাদেরই ব্যাচমেট, আমার ব্যাচমেট। হ্যাঁ, তো আমি এদেরকে দেখেছি, সিনিয়রদেরকে দেখেছি, আবার জুনিয়রদেরকেও দেখেছি। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের সাংবাদিকতার উপরে আক্রমণ তো নানান সময় হয়েছে, সামরিক শাসনের সময় হয়েছে, এমনকি গণতান্ত্রিক শাসন বলে আমরা যে আমলগুলোকে জানি, খালেদা জিয়ার আমলে বলেন, শেখ হাসিনার আমলে বলেন, আমরা দেখেছি। এবং আজকের সাথে যদি আমি তুলনা করি তাহলে আমরা বলবো যে সেই ঘটনাগুলো হয়তো বিচ্ছিন্ন ঘটনা ছিল। আমি এক্সটেনশনের কম্পারিজনটা এরকম করছি। এই যে মোহাম্মদ ইউনূসের যে সরকার, আমি যেটা সবসময় বলি যে জুলাই আন্দোলনের কতগুলো মেজর আউটকাম, তার মধ্যে একটা প্রধান আউটকাম হচ্ছে বাংলাদেশে সন্ত্রাসবাদ এবং মব সন্ত্রাসবাদের একটা সামাজিকীকরণ ঘটেছে সকল ক্ষেত্রে। গণমাধ্যম তো বটেই, সকল ক্ষেত্রে, শিক্ষকদের কথা বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, হাসপাতালে বলেন, সকল ক্ষেত্রে মব সন্ত্রাসবাদের একটা সামাজিকীকরণ ঘটেছে। এবং আমার ধারণা এটা খুব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। মোহাম্মদ ইউনূস এবং উগ্র ডানপন্থী, বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে উগ্র ডানপন্থী যে রাজনৈতিক শক্তি, তারা এটা পরিকল্পিতভাবে ঘটিয়েছে। এবং এই যে পুলকদা যে বললেন যে প্রথম আমরা জানতে পারছি, অ্যাটলিস্ট পাবলিকলি জানতে পারছি যে প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে, কিন্তু আগুন দেওয়া শুরু হয়েছে আসলে 4 অগাস্ট বা 5 অগাস্ট থেকে। এবং আমি জানি আমার অনেক বন্ধু বান্ধবরা এফেক্টেড। সো আমি যে আজকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা তো দূরের প্রশ্ন, অনেক দূরের প্রশ্ন, বাংলাদেশের গণমাধ্যম আদৌ নিরাপদ কিনা, বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা আদৌ নিরাপদ কিনা, এবং শুধু যারা ফ্রন্ট ফেসিং সাংবাদিক আছেন তারাই না, এমনকি টেকনিক্যাল সাইডে যারা আছেন, কারিগরি দিকে যারা আছেন, তারাও নিরাপদ কিনা, এই বিষয়টাই এখন আরো বড় প্রশ্ন। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার যে সীমিত অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ, তাতে আমার মনে হচ্ছে যে গণমাধ্যমের উপরে একটা সন্ত্রাসের মহামারীকে লেলিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনূসের সময় থেকে। এবং দুর্ভাগ্য হচ্ছে যে আমরা অনেকেই আশা করেছিলাম যে আচ্ছা ঠিক আছে, একটা নির্বাচনের সেটেলমেন্টের পরে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, তারা বোধহয় তাদের মতো করে বিষয়টাকে সেটেল করার চেষ্টা করবেন, কিন্তু এখন পর্যন্ত সেই ঘটনা দেখা যাচ্ছে না। এবং আপনি অনেকের নাম বলেছেন যাদের কারো কারোর সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, যে শাহরিয়ার কবিরের এগেইনস্টে হত্যা মামলা, হ্যাঁ, বা মোজাম্মেল বাবু এগেইনস্টে হত্যা মামলা, শাকিল, ফারজানার উপর এগেইনস্টে হত্যা মামলা, হ্যাঁ, তাদের এগেইনস্টে আপনি নানান কিছু বলতে পারেন, হ্যাঁ, যদি কোনো প্রমাণ থাকে আপনার কাছে, কিন্তু হত্যা মামলা, এটা নিরেট বলছে যে আপনি বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত অভিজ্ঞতা এবং অধিকার তো দূরের কথা, এমনকি এই মানুষগুলোর নাগরিক হিসেবে যে অধিকার, সেটাকেও আপনি স্বীকৃতি দিচ্ছেন না। তো আমি মনে করি যে বাংলাদেশে গণমাধ্যম এখন ভয়ঙ্কর রকমের হুমকির মুখে, এবং এটার থেকে উদ্ধার পাওয়া শুধুমাত্র গণমাধ্যম কর্মীদেরই কাঙ্ক্ষিত বিষয় নয়। আমরা নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই একটা ডিজায়ার হচ্ছে এই ঘটনার উত্তরণ ঘটবে।
জি, পুলক ঘটক এখানে একজন একটা মন্তব্য করেছেন যে বাস্তবতা হলো সাংবাদিকরা নিজেই বড় দলবাজ, ডলারখোর। হ্যাঁ, এখন যারা যারা এতদিন বলেছিল যে বাংলাদেশের সাংবাদিকরা হচ্ছে গিয়ে এরকম দলবাজ, হ্যাঁ, তাদেরকে কারাগারে এখন পুরে দেওয়া হয়েছে, অনেকে খুব হাততালি দিচ্ছে, রাইট? তো এখন যারা দালালি করছে তারা কারা? তারা কি খুব সাধু? দেখেন, সাংবাদিকতায় সহ সকল জায়গায় বাংলাদেশের যে গুপ্ত কালচার এবং গুপ্ত নামে একটা শব্দ ইদানিং বেশ পরিচিত হয়ে উঠেছে, এবং যারা গুপ্ত তারাও নিজেদেরকে গুপ্ত হিসেবে এই পরিচয়ে পরিচিত হতে জানার জন্য মারামারি করছে। মানে শিবিরের কথা বা জামাতের কথা যেটা বলা হচ্ছে, যে আরো ভাষাটা অন্যরকম বলে যে লুঙ্গির নিচে লুকিয়ে থাকা, এই ধরনের। আচ্ছা, ওই কথা আমরা বলছি না, যে গুপ্ত কালচারটা বহুমাত্রিক, এবং এই গুপ্ত কালচারের মধ্যে অসততার একটা মারাত্মক প্রবণতা আছে। এই যে নিরপেক্ষতার যে কথাটা, এই ম্যাক্সিমাম হচ্ছে গুপ্ত, ম্যাক্সিমাম বলতে প্রায় 99%ই গুপ্ত। ধরুন জিল্লুর রহমান আজকে গুপ্ত থেকে মুক্ত, তার ওয়াইফকে যখন করা হলো বিএনপি এমপি করা হলো, মানে এরা সবাই বিভিন্ন ধরনের গুপ্ত, কেউ বিএনপির গুপ্ত, কেউ পরিচয়টা দিচ্ছে নিরপেক্ষ। এই যে অসততার একটি বড় বিষয় হচ্ছে কি, কেন আপনি আমি কি দৈনিক দিনকালের যে বিএনপির মুখপত্র, সেখানে যারা সাংবাদিকতা করেন সরাসরি বিএনপির সাংবাদিকতা করেন, এটার আমি অধিকারের পক্ষে দাঁড়াবো না? অবশ্যই, মানে যে লোকটা বিএনপি করে তারও মানে তুমি এই কথাটা খোলামেলা বললে, তুমি নিরপেক্ষতার ভণ্ডামিটা না করলে এইটা সাংবাদিকতাটা সততাপূর্ণ হয় না? যে আমি যে বয়ানটা বা যে ভাষ্যটা উপস্থাপন করবো এটা বিএনপির ভাষ্য, ইয়েস ইউ হ্যাভ দ্য রাইট, আমি আপনার জন্য ফাইট করতে রাজি আছি। ধরুন দৈনিক সংগ্রাম, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছে, বাংলাদেশে ওয়ার ক্রাইম করেছে, বাংলাদেশের যে যুদ্ধাপরাধ সংগঠনের যে একটা অস্ত্র হিসেবে কাজ করেছে যে মিডিয়া, সেটা দৈনিক সংগ্রাম। ৭১ সালে যে যে জ্বালাময়ী বক্তব্যগুলো গোলাম আজম দিত, সেটা সংগ্রাম প্রকাশ করত। পাকিস্তান জানতা যে বাংলাদেশের বিরুদ্ধে সেনাবাহিনী যে বক্তব্যগুলো দিত, এটা সংগ্রাম প্রকাশ করত। এই মতিউর রহমান নিজামী আপনার বায়তুল মোকাররমের গেটের সামনে যে গণহত্যার পক্ষে যে বয়ান দিয়েছে, এটা সংগ্রামে প্রকাশিত হতো। সেই সংগ্রাম এত বছর যাবৎ বাংলাদেশে সাংবাদিকতা করছে না? এই সংগ্রামের রিপোর্টাররা বিভিন্ন মিডিয়া, এই মুহূর্তে যে মিডিয়াগুলো দখল করে আছে না? আচ্ছা বাবা, তুমি যে সংগ্রামের রিপোর্টার, তুমি পরীক্ষিত জামায়াতে ইসলামের কর্মী না হলে সংগ্রাম নেই না, এই দেশের বাইরে পালিয়ে আছে, সেখানে বসে ইসলাম কায়েমের কাজ করতেছে, দৈনিক সংগ্রামের কাজ করতে। আমি একটা একটা করে নাম বলতে পারি রিপোর্টার গুলো বিভিন্ন দেশে। তো তুমি পরিচয় দিচ্ছ, মানে তুমি তো রিয়েলি তুমি গুপ্ত, মানে অসৎ। পরিষ্কার কথা হচ্ছে, তুমি প্রকাশ্যে তোমার মত প্রকাশের স্বাধীনতাটার কথা বলো, যে আমি আমার যে রাজনৈতিক মতাদর্শ, যে চিন্তাধারা, তার অনুকূল করে আমি সাংবাদিকতা করতে চাই, ইউ হ্যাভ দ্য রাইট। সাংবাদিকতা ব্যাপারটা এরকম। ধরুন বাংলার বাণী, আওয়ামী লীগের ঐতিহ্যগত ভাবে আওয়ামী লীগের পক্ষে এখন বাংলা বাণী বন্ধ আছে। বাংলা বাণী যদি নিরপেক্ষ শাস্তে চায়, এটা তো সঠিক কাজ হবে না। মানে কিন্তু বাংলা বাণীর সাংবাদিকতা করার অধিকার আছে। ফক্স নিউজ যে ভাষ্যটা দেয় সংবাদের, বা যে অ্যাঙ্গেল থেকে দেখে, আলোক সম্পাদটা যে দিক থেকে হয় তার ক্যামেরার, আপনার এনবিসি বা ধরেন সিএনএন নিউজের আরেক অ্যাঙ্গেল থেকে, একজন ডোনাল্ড ট্রাম্পের কট্টর ক্রিটিক সমালোচক সিএনএন, আর একটা একেবারে ডোনাল্ড ট্রাম্পের বয়ান উপস্থাপন করছে। উভয় মিডিয়া শক্তিশালী, আমেরিকার মতো জায়গায়, প্রেস ফ্রিডমের জায়গায়। প্রেস ফ্রিডমে কি ফক্স নিউজের অধিকার নেই ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে? তাদের যে এই যে বর্তমান যে তারা যে মিডিয়া উপস্থাপন করে, না আছে। বা যারা শুধুমাত্র কমার্শিয়াল অ্যাঙ্গেল থেকে নিউজটাকে পণ্য হিসেবে, কন্টেন্ট হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্য, বিশ্বস্ত করে তোলার জন্য একটা নিরপেক্ষতার অবয়বে পরিস্থিতিকে উপস্থাপন করতে চায়, ঘটনাকে বা তথ্যকে উপস্থাপন করতে চায়, তারও অধিকার আছে। নিউট্রালিটি, যেমন প্রথম আলো একটা ভার্সন, ডেইলি স্টার একটা ভার্সন, কালের কণ্ঠ একটা ভার্সন। আচ্ছা, এই যে সারা পৃথিবীতে এরকম দলীয় সাংবাদিক আছে, এবং এটা কোনো অন্যায় কিছু না। খুব এই আমেরিকাতে রিপাবলিকান এবং ডেমোক্রাট দুই ভাগে বিভক্ত, কোনো সমস্যা নেই এগুলো নিয়ে। আপনার পছন্দ হলে আপনি দেখবেন, আপনি পছন্দ না হলে আপনি দেখবেন না। কিন্তু এখন এই মুহূর্তে ধরেন মানুষের তো একটা ধারণা ছিল যে রাজনৈতিক সরকার আসলে হয়তো কিছুটা পরিবর্তিত হবে। মোহাম্মদ গোলাম সারোয়ার
তো ইউনূস জামানার চেয়ে এখন তারেক রহমানের জামানার কোনো পার্থক্য দেখছেন নাকি? না, আমি অ্যাপারেন্টলি দেখি না। হয়তো আমাদের আরো একটু সময় নিতে হবে, আরো একটু দেখতে হবে কি ঘটে। কারণ হচ্ছে যে দেখেন এই ধরনের অ্যাম বিষয় কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে খুব কম ঘটেছে যে রাতারাতি টেলিভিশনের সকল জেলা করেসপন্ডেন্টের চাকরি নাই। এক রাতে এক সিগনেচারে, তাই না? রাতারাতি সব কয়টা মিডিয়া রিগার্ডলেস অফ কে ইনভেস্টর, কে সম্পাদক, কে কোন পলিসি তাদের রিগার্ডলেস অফ এভরিথিং রাতারাতি সমস্ত নিউজ চ্যানেল দখল হয়ে গেল এবং আমি আমার বন্ধুদের কাছ থেকে খবর পেয়েছি যে সব কটা সিনিয়র পজিশনে এবং আপনারা আরো ভালো করে জানেন সব কটা সিনিয়র পজিশনে প্রথম দিকে বসানো হলো চরম দক্ষিণপন্থী কিছু মানুষকে এবং পরবর্তীতে বিএনপি জামাত ইসলামের একটা মিক্সড মানুষদের জনদেরকে এই পদগুলোতে বসা দেওয়া হলো। এখন এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে রাজনৈতিক প্রভাব বা রাজনৈতিক চাওয়া পাওয়া। বিএনপি অবশ্যই চাইবে যে মিডিয়াগুলো তার জন্য সহায়ক হয়ে উঠুক। আরেকটা বড় দিক আছে সেটা হচ্ছে পেশাদারিত্ব। মানে আপনি এমন জায়গায় এমন লোককে বসায় দিলেন রাজনৈতিক পক্ষপাতের জায়গা থেকে যে মানুষগুলো আসলে ওই পদগুলোর যোগ্যও নয়। হ্যাঁ, যে সিনিয়র সম্পাদক পদে, হেড অফ নিউজ পদে, হেড অফ প্রোগ্রাম পদে আপনি এমন লোকজনকে সরিয়ে কিছু আপনার নিজের লোকজনকে বসালেন যেটা শুধুমাত্র যে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে তা না, পেশাদারিত্বের যে ইন্টেগ্রিটি সেই জায়গাটাকে ধূলিসাৎ করে দেয়, তাই না? এবং এই দুইটা ঘটনাই ঘটেছে ইউনূসের আমলে ঘটেছে সরাসরি রাতারাতি। বিএনপির আমলে ধরেন আমি মনে করেছিলাম যে বিএনপি দীর্ঘদিনের 40-50 বছরের 40 বছরের একটা রাজনৈতিক সংগঠন হিসেবে এবং বেশ কয়েকবার দেশ চালানোর অভিজ্ঞতা থেকে তারা এই জায়গাগুলোতে একটা ইন্টারমিডিয়ারি ভূমিকা নিবে, একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে। কিন্তু এখন পর্যন্ত তো আমরা সেরকমটা দেখতে পাচ্ছি না এবং আমার ধারণা পুলক দা আরো ভালো বলতে পারবেন। তবে এটা একটা হতাশার জায়গা। তারেক জিয়া দীর্ঘদিন এমন একটা দেশে 17-16 বছর 15 বছর এমন একটা দেশে থাকলেন যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা হচ্ছে শীর্ষতম একটা পর্যায়ে, তাই না? এবং যে দেশের সমাজে মত প্রকাশের স্বাধীনতার প্রসঙ্গটা হচ্ছে একটা প্রধান নাগরিক চাওয়া, প্রধান এভরিডে নাগরিক চাওয়া। সেইখানে উনি 15 বছর 16 বছর কাটিয়ে কি অভিজ্ঞতা লাভ করলেন, কি শিখলেন আর কি আত্মস্থ করলেন এটা হয়তো প্রশ্ন করার সময় চলে আসবে আর কয়েক মাসের মধ্যে। কিন্তু গত 3 মাসে তারেক জিয়া এমন কোন জেস্চার, এমন কোন এক্সপ্রেশন দেখাননি আমাদেরকে গণমাধ্যম বিষয়ে, মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে, নাগরিক অধিকার বিষয়ে যেটা থেকে আশাবাদী হওয়া যায়। আমি অন্তত পুলক ঘটক আপনি দেখুন আশাবাদী হবেন কি করে? তারেক রহমান সিলেট গেলেন, বইয়ের হাত ধরে সামনে আগাচ্ছেন, মাথায় ছাতা ধরছেন, সবাই খুব হাততালি দিচ্ছে, খুব বাহবা বাহবা, চমৎকার। এরকম দৃশ্য আমরা সেই এরশাদের আমলের পরে হয়তো খুব একটা দেখিনি, তাই না? নিশ্চয়ই চমৎকার। কিন্তু তার কি একবারও মনে হয় নাই ওই কৃষকের কান্না, যে কৃষকের ফসলের ক্ষেত পানিতে ডুবে গেছে? কি আহাজারি! আমি স্তব্ধ হয়ে গেলাম। ওই হাওড় অঞ্চল থেকে সিলেটের ওই দূরত্বটুকু কতটুকু যেখানে তারেক রহমান গিয়েছিলেন, তার কি একবারও মনে হয় নাই যে আমি একটু ওই কৃষকদের দেখে আসি যারা সর্বস্ব হারিয়ে ফেললেন এই হঠাৎ এই পানি উঠে ফসলের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার? এবং সেই খবর কি গণমাধ্যমে আছে? এটা তারেক রহমানের ব্যাপারে রাজনৈতিক সমালোচনা করার আরেক মঞ্চে আমি করতে চাই আলোচনা, আজকে আমি করতে চাই না। আমি এবং তার চেয়ে বেশি করে আরো আপনি তারেক রহমানের সমালোচনা নাই বা করেন, গণমাধ্যমের ভূমিকা তো বলেন। গণমাধ্যমকে এই যে কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টটা কি গণমাধ্যমের তুলে ধরার দায়িত্ব না? গণমাধ্যম ওই কন্ট্রাস্ট শুধু না, মানে একজন রাজনীতিবিদকে অ্যাকাউন্টেবল করার জন্য যা কিছু করতে হয় তার এবিলিটি অনেক আগে হারিয়েছে এবং সেটা হারানোর জন্য যা কিছু করা হয় ভীতির যে পরিবেশটা তৈরি করা। এখন পর্যন্ত কি হচ্ছে, গতকালকে থেকে আজ পর্যন্ত আমরা, আগামীকালও হবে কিছু ইভেন্ট, আমরা মত প্রকাশের স্বাধীনতা অর্থাৎ মে মাসের 2 তারিখ 3 তারিখ 1, 2, 3 তারিখ এই যে ধারাবাহিক কর্মসূচি হয় এটা টুকটাক হচ্ছে। সরকারের পক্ষ থেকেও ধরুন আজকে প্রেস ফ্রিডম দিবস উপলক্ষে একটা র্যালি বের করা হয়েছে এবং সেখানে তথ্যমন্ত্রীকে কিছু কথাবার্তা বলতে হয়েছে। মানে আজকের দিনটা তো প্রেস ফ্রিডম নিয়ে আলোচনার। ঠিক এই সময়ে আমরা কার প্রেস ফ্রিডমের শুধু কথা বলছি? দোজ হু আর লয়াল টু দ্য গভর্নমেন্ট, যারা সরকারের প্রতি লয়াল, তারা যেন একটু রয়েছে বলতে পারে। কারণ এটা পরীক্ষিত ভাবে নিশ্চিত করা হয়েছে যারা পরিপূর্ণভাবে লয়াল না তারা সচিবালয়ে ঢুকতে পারছে না।
ওই যে অ্যাক্রিডিটেশন বাতিল করেছে, আর অ্যাক্রিডিটেশন এখনো পর্যন্ত ফিরে দেওয়া হয়নি। ওখানে ধরেন চুরিতে ভাগাভাগি, মানে আমাদের চুরি শব্দটা নেগেটিভলি ভাবে বলা উচিত না বলতেছেন, কিন্তু রিয়ালিটি হচ্ছে যে আমাদের গ্রামের মানুষ, সাধারণ মানুষের জন্য বুঝি, তারা এটা সহজ বুঝে। দুর্নীতি বললে একটু ভারী ভারী শব্দ হয়, তো ধরুন দুর্নীতি বলেন, তো দুর্নীতির ভাগাভাগিতে একটু টানাটানি হলে বিএনপি বা জামাতের যদি একটু কারাকারি হয়, ওইটুকু যেন ওই লয়ালিটির মধ্যে থেকে কেউ নিউজ করতে পারে। কিন্তু প্রতি মুহূর্তে তার পলিসি মেকিং ডিসিশনে যে অ্যাকাউন্টেবল করা দরকার, এবং তার জন্য তার পক্ষের, তার বিপক্ষের, যার কোনো রাজনৈতিক ভাবাদর্শ নাই, এই সব ধরনের সাংবাদিকতার মানুষের সচিবালয়ে অ্যাক্সেস নিষিদ্ধ রাখা আছে এখনো পর্যন্ত, এবং এটা পরিবর্তনের কোনো লক্ষ্য নাই। ওরা ওদের ওই নিজেদের লয়াল লোকদেরকে দিয়ে এখনো পর্যন্ত প্রশাসনিক দপ্তরে নিউজ করাচ্ছে, আর কাউকে ঢুকতেই দিচ্ছে না। এই যে মিথ্যাচারের মধ্য দিয়ে আছে, তার একটা অন্যতম টিআইবি 500 না কত, 562 না কতজন গত বছর যে রিপোর্টটা দিয়েছে, সাংবাদিক এফেক্টেড বলেছে। কমপক্ষে বাংলাদেশের 10,000 সাংবাদিক এফেক্টেড, নানাভাবে এফেক্টেড, সরাসরি চাকরি নাই কত সাংবাদিকের। জীবিকা হারিয়েছে। আপনার ধরুন অন্য কথা বাদ দিন, বড় বড় মিডিয়াগুলোর কথা বাদ দিই, বাংলাদেশে 4,500-এর অধিক অনলাইন চালু ছিল তা আওয়ামী লীগ আমলে। একটা দুইটা লোক দিয়ে হয়তো বা সে চালাতো। এই প্রতিষ্ঠানগুলো সব গণহারে বন্ধ হয়ে গেছে। তার মানে এই মানুষগুলোর প্রকাশের স্বাধীনতা বাদ দেন, তার সাংবাদিকতার স্ট্যান্ডার্ড এইসব নিয়ে আপনি মানে যারা আসলে ওই স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে না, তারা এমনিতেই ফেল করে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই এটার মধ্যে দিয়ে একটা জীবিকা ছিল, তো কিছু মানুষ কাজ করে খেত, তো ওটাও তো হামপার্ট হয়েছে। একদিক না তো, মানে নানা যান নানা হবে হামপার্ট হয়েছে। সারা দেশে বাড়ি ঘর ছেড়ে বড় বড় গণমাধ্যম গুলো থেকে তো কত মানুষের চাকরি চলে গেছে, কত সাংবাদিক রিপোর্টার চাকরিচ্যুত হয়েছে, চাকরি হারানোর ভয়ে এখনো আছে। আমি গত বছর আপনাকে বলেছিলাম না, হিসাব দিয়ে বলেছিলাম যে বাংলাদেশের সংবাদপত্রে, মানে আমার তো 3টা কারণে আমি কথাগুলো বলার আমার স্কোপ তৈরি হয়ে যায়। একটা হচ্ছে যে সাংবাদিকতার সঙ্গে থেকে এক অভিজ্ঞতা, আর একটা হচ্ছে যে সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে থেকে, এই আন্দোলন সংগ্রামের থেকে এদের ভাষায় কথা বলা। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে ইউনিয়ন, আমাকে একটু বলেন তো, আমার খুব জানতে ইচ্ছে করছে ইউনিয়ন কি করছে, কোথায় তারা? এটা তো আমি আসবো, ওইটা বলা খুবই জরুরি। আমার কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, আর 8 মিনিট আছে। ফ্রিডম রিপোর্ট, যে আইএফজি ইন্টারন্যাশনাল মিডিয়া ফেডারেশন অফ জার্নালিস্টের প্রেস ফ্রিডম রিপোর্ট আমি 2014 সাল থেকে আমি লিখি। তো যে কারণে প্রতি বছর এই জায়গাটাতে আমাকে একটা স্টাডি করতে হয়। চোখের সামনে যে অনেকগুলো ব্যাপার আমার দেখা, যে দেখার মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে যে বহুমাত্রিক ভাবে দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে এই মানুষগুলো এফেক্টেড, সংসার, জীবিকা, পালিয়ে থাকা, পিটুনি, সবকিছু মিলে একটি করুণ পরিস্থিতির মধ্য দিয়ে। এবং সেই সময়ে একটা উদাহরণ আমি আগেরবার বলেছি এবং স্মরণ করি, দেখো আজকে মরে গেছে সেলিম সামাদ ভাই, বেঁচে নেই, কিন্তু কথাটা তো খুবই প্রাসঙ্গিক, যে শেখ হাসিনার শেষ আমলে 2 বছরে এই যে আরএসএফ, রিপোর্টার্স সান ফ্রন্টিয়ার্স, যারা বাংলাদেশকে সাউথ এশিয়ার মধ্যে র্যাঙ্কিং এ লোয়েস্ট দেখিয়েছে, সবচেয়ে বাংলাদেশের অবস্থা করুন। আমি জিজ্ঞেস করেছিলাম রিপোর্ট করার সময় যে ভাই, সেলিম সামাদ যেহেতু উনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন আরএসএফ এর, মারা গেছেন অল্প কিছুদিন আগে, ভাই বাংলাদেশের প্রেস ফ্রিডম পরিস্থিতি, এটা মানে আমি আওয়ামী লীগের আমলের কথা বলছি, আফগানিস্তানের চেয়ে খারাপ, সেটা কেমনে হয়? সে বলতেছে আরএসএফ এর প্রতিনিধি, সেটা কেমনে হয়? তালেবানরা ক্ষমতা আসার পর সকল মিডিয়া বন্ধ হয়ে গেছে, এখানে মিডিয়াই নাই, সেখানে প্রেস ফ্রিডম থাকে কি হবে? তাহলে আপনারা যে লিখলেন সাউথ এশিয়ার মধ্যে, আফগানিস্তানের চেয়েও বাংলাদেশের মিডিয়া সবচেয়ে আওয়ামী লীগ আমলে করুণ অবস্থা। সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? তা আমি পুরো পাঠাই নাই, ওরা কিভাবে রিপোর্ট করে? ফ্রান্সের রিপোর্টার্স সান ফ্রন্টিয়ার্স, রিপোর্টার্স উইদাউট বর্ডারের রিপোর্ট গত বছর 16 ধাপ ইউনুসের আমলে আগায় দেখাইছে। এই প্রতিষ্ঠানগুলো, আমি এদের সঙ্গে কাজ করেছি ভাই, এদের সম্পূর্ণ মিথ্যাচার এবং অসততায় ভরা। যে ইউনেস্কো ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ডে চালু করেছে 93 সাল থেকে দেখানো হয়, ওই ইউনেস্কো যে প্রতিবেদন হাজির করে, তাদের যারা বয়ান,
বাংলাদেশে ইউএন এর যে রিপ্রেজেন্টেটিভ ছিল বা আপনার ওখানে যে মানবাধিকারের ভলকার তুর্ক বলেন, এরা সবাই পলিটিক্যালি একটা অবস্থান নিয়ে বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসা এবং পৃথিবীর বিভিন্ন দেশের যুদ্ধ বিগ্রহের পিছনে এই মানুষগুলোর বয়ান তৈরির মেকানিজম হিসেবে কাজ করা, এটি সত্যতা যারা প্রত্যক্ষ কাজ করেনি এটা বুঝতে পারবে না যে এই বয়ানের মধ্যে কত রকম ফাঁকি বাংলাদেশের, এটা তো সবাই জানে। জি, আমার না খুব লজ্জা লাগে, আমি তাকাচ্ছি, আমার ঠিক সামনে দেখাতে পাচ্ছি না, আমি ইউনিসেফ টিআইবির অসংখ্য পুরস্কার আমি পেয়েছি সাংবাদিকতায়, হ্যাঁ একদম টানা 5 বছর আমি পেয়েছি না, কিন্তু আমার না এখন খুব লজ্জা লাগছে যে এই পুরস্কারগুলো আমার এগুলো মূল্যহীন, কারণ যারা নিজেরা অ্যাকাউন্টেবিলিটি নাই যাদের, তারা আমাকে কিভাবে করে পুরস্কৃত করে। বহুমাত্রিক অসততা আছে, এগুলো ধরিয়ে ধরিয়ে দেখানোর মতো। দেখুন এতটুকু মেধা মতিউর রহমান, মাহফুজারাম থেকে শুরু করে আমাদের এডিটরদের প্রত্যেকেরই আছে যে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ এক পার না, অন্তত গণতান্ত্রিক ইন্ডিকেটরই বলি, প্রেস ফ্রিডম বলি আর যা বলি, মানুষের ন্যূনতম স্বাধীনতাই সেখানে নেই। আচ্ছা, এই যে বাস্তবতাটা কিন্তু চ্যালেঞ্জ করেনি যখন এটা হলো, ওইটাকে বয়ান ধরে বাংলাদেশের পরিবেশ তৈরি করেছে। এত বছর পরে এসে মাহফুজারাম ভাই গত বছর বললেন যেখানে বেঁচে থাকা বিপজ্জনক, মত প্রকাশের স্বাধীনতা বললো না, ওনার শুধু তাই না, এখন টেলিফোনে কথা বলতেও ভয় পান, মাহফুজারাম টেলিফোনে কথা বলতেও ভয় পান। আমি শেষ করব, মোহাম্মদ গোলাম সারোয়ার আমাকে যদি বলতেন যে তাহলে এই যে আপনার একেবারে সংঘবদ্ধভাবে গণমাধ্যমের টুটি চেপে ধরা, এখানে আমাদের ইউনিয়ন আছে, সাংবাদিকদের কত সংগঠন আছে, তাদের করণীয় বা আসলে কি আছে? আমি সাংবাদিকদের পেশাদার সংগঠনগুলোর করণীয় কি এটা তো ওনারা ভালো বলতে পারবেন, তবে আমার যেটা মনে হয় যে সাংবাদিকদের পেশাদার সংগঠনগুলো আসলে কতটুকু তাদের সদস্যদের প্রতি কমিটেড, কতটুকু তাদের পেশার প্রতি কমিটেড, সেই বিষয়ে আমার সন্দেহ আছে। যেটা আমরা আপনার সন্দেহ তো থাকবেই, কারণ আপনি পেশাদারিত্বের সঙ্গে বাংলাদেশে সাংবাদিকতা করা কত যে কঠিন এক কাজ, কত যে কঠিন, কারণ সবাই আপনার উপর, আপনার মাথার উপরে সে ছড়ি ঘোরাবে, সবাই আপনাকে নিপীড়িত করবে, সবাই, সব পক্ষ আপনার টুটি চেপে ধরবে, এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে তো নাই ভাই। এবং সেই কারণেই ধরেন আমি যদি খুব মোটা দাগের আমার পর্যবেক্ষণ বলি, ধরেন একটা রাজনৈতিক ইয়ে নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম যে রাজনৈতিক নিষ্পেষণ, রাজনৈতিক নিপীড়ন, রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে আমরা কথা বললাম। ধরেন গত 30 বছরে যে মিডিয়ার যে বিবর্তন আমরা দেখেছি, সেখানে মালিক পক্ষর চরিত্রেরও কিন্তু পরিবর্তন হয়েছে। মানে মালিক পক্ষ হয়ে গেছে ব্যবসায়ী হাউসগুলো বা বিজনেস হাউসগুলো হয়েছে মালিক পক্ষ, এবং এই মালিক পক্ষের স্বার্থ যতটা না মিডিয়া গড়ে তোলা, তার চাইতে অনেক বেশি হচ্ছে তাদের নিজের প্রোটেকশনের জন্য মিডিয়াকে ইউটিলাইজ করা, যেটা আমরা দেখেছি। সেই কারণে ধরেন ইত্তেফাক সংবাদ যেভাবে কমিটেড ছিল তার সাংবাদিকের প্রতি, আমাদের পরবর্তী সময়ে সংবাদপত্র বা মিডিয়া হাউসগুলোর ওনাররা বা ইনভেস্টররা কিন্তু সেই ধরনের কমিটেড ছিলেন না কখনোই সাংবাদিক এবং সাংবাদিকতা পেশার প্রতি। আর সবচেয়ে 3 নাম্বার যে কারণটা আমি বলি যে একটা তো রাজনৈতিক, একটা মালিক পক্ষ, 3 নাম্বার পেশাদারিত্বের জায়গাটাই, মানে সাংবাদিকরা এত বিভক্ত। আজকে আমি দেখছি অনেক সিনিয়র সাংবাদিক প্রকাশ্যে মানে বলছেন, মানে যেটাকে বলছে যে ওকে ধরো, ওকে মারো, ওকে কাটো, এই টাইপের আলাপ আলোচনা তারা হাজির করছেন। ঠিক আছে, পুলকদা যেভাবে বললেন যে সংগ্রামের একটা সাংবাদিকের যে পেশাদার অধিকারটা আছে সেটাকেও আমার রক্ষা করার জন্য কাজ করা দরকার, আমি সেই কথাটাও বলবো, যদিও আমি তার ওপিনিয়নের সাথে একমত নই। আমিও একমত না পুলক ঘটক এখানটাতে। আমি একটু সরি, আমি তখন বলতে ভুলে গেছিলাম। দেখুন, যেই মতবাদ আপনার রাষ্ট্রের বিরুদ্ধে, সেই মতবাদ প্রচারের কোনো অধিকার একটি রাষ্ট্র কাঠামোর মধ্যে থাকে না। সাংবাদিক হিসেবে একজন মানুষ, একজন পেশাদার মানুষের পক্ষে, সে যদি আপনার সমিতির মেম্বার হয়, ইউ আর ইকুয়ালি লায়াবল টু হিম অর হার, তাই না? সেই আমার ধারণা পুলকদার বিষয়টাকে আমি ওইভাবে বোঝার চেষ্টা করছি। আমার এটা হচ্ছে যে আমরা 3টা জায়গাতেই আমাদের গণমাধ্যমকে এবং সাংবাদিকতা পেশাকে মারাত্মক রকমের আক্রান্ত হতে দেখেছি। রাজনৈতিক আক্রমণ তো আছেই, মালিক পক্ষের দ্বারা ব্যবহৃত বা আক্রান্ত হওয়া, এবং সর্বশেষ সাংবাদিকতা পেশাটাই এত বিভক্ত হয়ে গেছে যে এখন বলে না যে আগে আমরা শুনতাম যে কাক কাকের মাংস খায় না, এটা মনে হয় এখন এগুলো বললে একটু গায়ে এসে লাগে। পুলক ঘটক, শেষ রিমার্কস আপনার কাছ থেকে চাই। ওই যে কাক কাকের মাংস খায় না, পেশাদার সাংবাদিকতা,
তো সাংবাদিকরা কি ভিন গ্রহ থেকে মঙ্গল গ্রহ থেকে এসে নাজিল হয়? তারা তো ভাই সমাজেরই অংশ। যেই সমাজে এরকম হেভি রাজনৈতিক বিভাজন থাকে, সেই সমাজে সাংবাদিকরা তো বিভক্ত থাকবে, এটাই তো স্বাভাবিক, রাইট? তো সেই ক্ষেত্রে আসলে আশা করার কোনো জায়গা আছে? আশা করার জায়গা বলতে ধরুন বাংলাদেশের সবচেয়ে আহ, মানে যে প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে কথা বলতে গেলে সবাইকে কাঁপতে হয়, সুপ্রিম কোর্ট একবারে দণ্ডমুণ্ডের বিধাতা। আপনি যদি বলে দেয় যে সেটাও তো ধ্বংস আমি করে রায় দেওয়া দিলাম হয়েছে। 6 বছর, আচ্ছা কথাটা শেষ করি, আমি 6 মাসের কারাদণ্ড দিয়ে দিলাম উইদাউট এনি কোশ্চেন, চ্যালেঞ্জ করা আর কোনো প্রতিষ্ঠান নেই সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্ট গত 4 মাস থেকে সাংবাদিকদেরকে প্রবেশ নিষিদ্ধ করেছে। সে যা রায় দিবে, যা বলবে, যা মন্তব্য করবে, ওইটাই সাংবাদিককে বাইরে থেকে উকিলদের মুখ থেকে শুনে লিখতে হবে। সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করেছে। এবং আসার কথা আমি কারণেই বলছি যে আজকে প্রেস ফ্রিডম দিতে যারা সুপ্রিম কোর্ট কভার করে, যে রিপোর্টাররা, আমিও আগে করতাম কভার, মাঠের রিপোর্টিং তখন খুব একটা করি না, ওরা আজকে কলম রেখে ক্যামেরা রেখে বসে পড়ে সুপ্রিম কোর্টের মেইন গেটের সামনে প্রতিবাদ করেছে। তার মানে এটা তো তার কাজ না, তার কাজ চাকরিটা করা। কিন্তু মানুষের কাছে সে তথ্য পৌঁছাতে চায়, তারই কমিটমেন্ট আছে, সে তার পেশাগত পরিবেশ চায়। সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে সে তার এই অবস্থানটা জানান দিয়েছে। এটা একটা আশার জায়গা। দুরাশা বা দুর্ভাগ্যের জায়গা হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আপনি যদি কি করেন, প্রেস ক্লাব কর্তৃপক্ষ নিজে আপনাকে পার্সোনাল আনগ্রেটা ঘোষণা করতেছে, প্রবেশ নিষিদ্ধ করে দিচ্ছে। 1,000-এর বেশি সাংবাদিক, প্রবীণ সাংবাদিক, মানে বাংলাদেশে যারা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা, আগে সভাপতি ছিল, এইরকম সাংবাদিকদের মেম্বারশিপ খেয়ে দিয়েছে। কি কারণে? সে তার মত প্রকাশের স্বাধীনতা, সে তার সাংবাদিকতার পক্ষে কথা বলছে, যে যে প্রতিষ্ঠানটা আপনাকে প্রোটেকশন দেবে। তা এটা হচ্ছে বাস্তবতা, যে বিভিন্ন তো জায়গায় এই প্রেস সংকট ক্লাবের যেমন এখন আছে, যারা প্রেসিডেন্ট পাশাপাশি সেক্রেটারি, তরুণদের প্রেসিডেন্টের যারা তরুণদের প্রেস ক্লাবের যারা দায়িত্ব, তারা না খুব একেবারে সৎ সাংবাদিকতার কথা বলতে চাইতো, তাদেরকে আপনারা এগুলো জিজ্ঞাসা করেন না? আচ্ছা, অন্যের কথা কি, শওকত মাহমুদ বিএনপি ফোরামের যিনি নেতা ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, না, তিনি তো জেলে, না তার সেটাই মেম্বারশিপ তো, তো খেয়ে এখন দিয়েছে। যারা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট আচ্ছা, সেক্রেটারি আছেন তাদেরকে জিজ্ঞেস করেন না আপনারা? কথা বলবো কি, আমরা তো হাতে গোনা কিছু মানুষ এখন মেম্বার আছি, মানে যে ইকবাল সোহান চৌধুরী, মঞ্জুর হাসান বুলবুলের মতো প্রবীণ সাংবাদিকদের মেম্বারশিপ বাতিল হয়ে গেছে মানে গণহারে। যারা সরকারের সমালোচক হতে পারে, খুব ক্ষুরধার সাংবাদিক, এমন প্রাতিষ্ঠানিক জায়গা থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে যে সাংবাদিকতায় ইউনিয়নের বিভক্তিটা 90-এর দশকে ঘটে গেছে, খালেদা জিয়ার একটি অবস্থানকে মূল কেন্দ্র করে। বিষয়টি হচ্ছে আচ্ছা, যারা সেই মুক্তিযুদ্ধের পক্ষে সেই দাঁড়াতে দুটো পারে ইউনিয়নে, তাদেরকেই জি সেই দুটো ইউনিয়নের একটা অংশ, আমি তো ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছি, আপনি জানেন। সেই জি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যালয় আজকে 2 বছর যাবত বন্ধ করে দিয়েছে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। শুধুমাত্র বিএনপি জামাতের অফিসটা থাকতে পারবে, তাদেরকে নিয়ে মিটিং করছে। এবং সাংবাদিকতার বিরুদ্ধে যে মবের যে ঘটনাগুলো, এটা এই আমার সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকের মানে অবয়বেই এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। এবং জি দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে আমরা যে সাংবাদিক ইউনিয়নকে বিলং করি, তার যে নেতৃত্বে আছে যে কয়েকজন লোক, তাহারা এক ধরনের দালালি করছে। ওমর ফারুকের কথা আমি বলবো, সভাপতি 2 বছর যাবত কোনো ইউনিয়নে কাজ করতে দেয়নি। দীপাজারদের কথা বলবো, ওই যে খায়রুজ্জামান, যারা এখন অফিসিয়ালি নেতৃত্বে আছে, এরা আবার বিএসএস এর চাকরি করে, সরকারি চাকরি করে, নানাভাবে বিএনপির এবং এই আগের সরকারের দালালি করে সুযোগ সুবিধা নিয়ে ইউনিয়নকে ফাংশন করতে দিচ্ছে না। মেয়াদও শেষ হয়ে গেছে, দীপাজাত নতুন কমিটি বিএসএস কাজ করে নাকি? দীপাজাত বিএসএস কাজ করে নাকি? দীপাজার তো বিএসএস এ কাজ করে না, ওমর ফারুক তো বিএসএস এ কাজ করে। বুঝতে আচ্ছা, পেরেছি। দীপাজার তবু বলেছে যে আমি পদত্যাগ করলাম, আবার ঠিক যখন নতুন সরকার এসছে তার পক্ষে বলছে যে সেই দায়িত্ব পালন করবে ওমর ফারুক। এরা কাজ করতে নিজেরাও করছে না, করতেও দিচ্ছে না, মানে প্রতিষ্ঠানটাকেই ডিসফাংশনাল করে রেখেছে, কোনোমতেই করতে দিচ্ছে না, মানে এক ধরনের পারপাস সাফ করতেছে বিএনপি জামাতের। এই বিপদটা আরেক ধরনের বিপদ, মানে আমাদের মধ্যে সুবিধাভোগী নানা ধরনের সুযোগ সন্ধানী লোকজন আছে না, এটাও আরেক ধরনের বড় বিপদ। যে কারণে আপনি আপনার মঞ্চটা হারিয়েছেন। যে মঞ্চে দাঁড়িয়ে, ওই যে বললাম যে সুপ্রিম কোর্ট বা ওখানে গিয়ে ছেলেরা নিজেরা ওরা বিট কভার করে, ওরা ল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রতিবাদটা করেছে, কিন্তু আপামর সাংবাদিকতাকে
রিপ্রেজেন্ট করে যে বডিটা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, সেই ইউনিয়নকে ডিসফাংশন করে রাখা আছে এই যারা নেতৃত্বে এই কয়েকজন, এরা এক ধরনের ওদের কাজটা করতেছে। এরা নিজেরাও এই যে আপনার ধরেন আঙ্গুন নাহার মন্টি, এরা এই গ্রুপটার সঙ্গে জড়িত, এরা বিএনপির যে মেম্বার কিন্তু এখন ইসি বোর্ডের, কিন্তু কাজ করতে দিচ্ছে না, নিজেরা পদত্যাগ করবে না, নতুন কমিটিও গঠন করতে দেবে না, রাজনীতিও করতে দেবে না। মন্ত্রীর সঙ্গে এটার কি সম্পর্ক? সে তো এপিসির মেম্বার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বর্তমানে এক্সিকিউটিভ কমিটির মেম্বার। এরকম কি আছে তো আপনি পার্টিকুলার আঙ্গুন্নার মন্ত্রীর নাম কেন বলছেন? ওমর ফারুকের মতো মানে আমার তো প্রশ্ন হচ্ছে, অফিসিয়ালি নেতা আমার তো তাদের সঙ্গে বিতর্ক করতে হচ্ছে, তর্ক করতে হচ্ছে, ফাইট, সে তাদেরকে ডিফেন্ড করতেছে, সে তো আমার ফোরামে তাদেরকে ডিফেন্ড করছে। আমাকে তো আজকে বলতে হবে মানুষের কাছে যে এদের লায়াবিলিটি হচ্ছে অন্য জায়গায়, এরা তো আমাকে কাজ করতে দিচ্ছে না, এরা সাংবাদিকদের পক্ষে কোনো অবস্থান নিচ্ছে না, এবং যারা নিতে চায় তাদেরকেও নিতে দিচ্ছে না। আঙ্গুন্নার মন্ত্রী সাংবাদিকদের পক্ষে জায়গা কোনো অবস্থান নিতে দিচ্ছে না, আপনি বুঝে বলতেছেন? এপিসির মেম্বার তো ইয়েস এপিসির মেম্বার, জিজ্ঞেস করেন, এখানে ডেকে এনে আনেন, আসেন, আগামীকালকে আবার আলাপ করি। দেখেন দীপাজাতকে ডাকেন, খায়রুজ্জামান কামালকে ডাকেন। কি বাধা তৈরি করেছে? হ্যাঁ, এপিসির মেম্বার তো সে। আপনাকে ভাষাটা আমি কি বলবো, কি বাধা তৈরি করেছে? বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মেয়াদ শেষ হয়ে গেছে আজকের থেকে 1.5 বছর আগে। তারা নতুন কমিটিও নির্বাচন করতে দেবে না, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ব্যানারে কোনো প্রোগ্রামও নিতে দেবে না, তারাও করবে না। এখন আমি তো আমার আজকে আপনি জানেন এরা প্রত্যেকে আমার পরিচিত, হ্যাঁ, তাদের আপনি যখন নাম সহ বলছেন, ফলে যেটা আমার একটা দায়িত্ব দাঁড়িয়ে যায় তাদের বক্তব্যটি রাখা, কিন্তু আমি তো তাদের বক্তব্যটি জানি না। সুতরাং আপনার এই একতরফা অভিযোগ আপনি ইমিডিয়েটলি নিয়ে আসেন, এদেরকে আসেন, আমরা একসঙ্গে আলোচনা করি। আপনি ওমর ফারুককে নিয়ে আসেন, মঞ্জুল হাসান বুলবুলকে নিয়ে আসেন, এপিসির মেম্বার, হি ইজ রেসপন্সিবল। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এখনো মেম্বার তিনি। মঞ্জুল হাসান বুলবুলের ভূমিকা কি? কি কারণে বিএপিইউ যে কোনো প্রোগ্রাম নেয়নি বা কাউকে নিতে দেয়নি, এটা তো বুলবুল সাহেবকে বলতে হবে। আমার নেতা তো মঞ্জুল হাসান বুলবুল, আমার নেতা না? আমি তো তার কমিটিতে জয়েন্ট সেক্রেটারি ছিলাম, আমাকে তো জিজ্ঞেস করতে হবে। তাদেরকে তো হত্যা মামলা দিয়ে রেখেছে ভাই, আমার মনে হয় এটি সে পারবে না অন্য রকম দায়িত্ব পালন। যার আমি এই বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি না, আমার বউ বাচ্চা নেই, সংসার নেই, আমার বাড়িতে মব হামলা হতে পারে না, আমাকে তুলে নিতে পারে না। এই যে নজরুল ইসলাম মিঠুকে আজকে যে দেশ থেকে বের হতে দেনি, ওর ঝুঁকি নেই। আমি যদি পারি সে কেন পারবে না? তাহলে সে ওই পদে থাকে কেন, সে পদত্যাগ করে না কেন? যে ভাই আমার সমস্যা আছে, যারা কাজ করবে তারা করুক, আমার নামে 10টা মামলা আছে, আমার বেশি টাকা পয়সা আছে, আমাকে হাত দিলে সমস্যা হয়, আমার আরো 10 জায়গায় টান পড়ে যায়, সুতরাং আমি পারবো না, তোমরা এখন করো। আমি তো এদেরকে বলেছি, এই যে ওমর ফারুককে বলেছি, আমি মঞ্জুর হাসান বুলবুলকে বলে, ভাই এই মুহূর্তে আপনি পারবেন না, আপনার অনেক দুর্বলতা, আপনাদের বেশি টাকা পয়সা আছে, আপনাদের মান ইজ্জত বেশি, আপনাদের মান ইজ্জতের হাত তুললে বেশি, আপনার পিঠে যদি একটা মাইক পড়ে, এটা আপনার সাদা চামড়ায় অনেক বেশি দাগ পড়বে, এটা তো কষ্ট হবে। তা আপনি এই দায়িত্বে থাকেন কেন? যার কালো চামড়া আমার দাগ পড়লে বোঝা যাবে না, আমি ভাই মাইকটা খাই, তাহলে আমাকে করতে দেন, ওই আমার শেখ জামালকে করতে দেন। আমাদের যে ছেলেটা এই মুহূর্তে কোনো প্ল্যাটফর্ম না পেয়ে নিপীড়ন বিরোধী সাংবাদিক প্ল্যাটফর্ম নাম দিয়ে এখন সে কাজ করতেছে, এদেরকে কাজ করতে দেন। তাও তো করতে দিচ্ছে না, তারা পদত্যাগও করবে না, আবার ওই ব্যানারে কাউকে কাজও করতে দেবে না, নিজেরাও করবে না। এই আগুন নাহার মন্ত্রীও তাদের একজন, এই মঞ্জুর হাসান বুলবুলও তাদের একজন, ওমর ফারুক তাদের একজন, দীপাজাত তাদের একজন, খায়রুজ্জামান কামাল তাদের একজন। কেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এই দুর্দিনেও তো স্টেটমেন্ট অন্তত একটা করে দিয়েছে মাঝে মধ্যে, কোন মিডিয়া সাহস করে ছাপে নাই, তাদের বিষয় তারা তাদের স্টেটমেন্ট দিয়েছে। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যেটা আমরা, তারা তো একটা স্টেটমেন্ট দেওয়ার মতো মানে স্টেটমেন্টও দেবে না। আমার যে দুর্যোগে যে প্রতিষ্ঠানটা আমার পক্ষে দাঁড়াতে না পারে, সে প্রতিষ্ঠান থাকার আমার মানটা কি হয় আপা? সিম্পল প্রশ্ন আমার, যে আমার সাংবাদিকতা জীবনের সবচেয়ে দুর্যোগপূর্ণ মুহূর্তে যে প্রতিষ্ঠান আমাকে ছায়া দেবে, আমাকে সহায়তা করবে, ঠিক এই সময় ওরা নাই, ওদের সাথে চামড়ায় দাগ পড়ার ভয় বেশি। আমি কেন তার সমালোচনা করবো না? অফিসিয়ালি লিডারশিপে আছে, এই কারণে সমালোচনা করছি। তার লিডারশিপে না থাকতো আমি বলতাম না, খেয়ে দিয়ে মোটা সোটা বেশি হচ্ছে, সত্য কথা। ভয় আছে, মানে হঠাৎ করে টান পড়তে পারে। আপনার বান্ধবী বন্ধু, আমার বন্ধু বান্ধবী, এরা তাই
এদের ভূমিকা নিয়ে অত্যন্ত আপত্তিকর অবস্থান আছে। এরা পুরো এই 1.5-2 বছর যাবত এভাবে চালাচ্ছে। নিয়ে আসেন এই জায়গায় সামনাসামনি কথা বলি, আপনার তো একটা প্ল্যাটফর্ম আছে, জনগণের সামনে আসুক ওরা, কথা বলি কারা কোন স্বার্থে কি কারণে এভাবে সংগঠনকে রেখেছে। ইকবাল হোসেন চৌধুরীর ভূমিকা কি পাবলিকলি এসে বলুক। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিল, আপনি মনে করেন যে বড় নামটা উচ্চারণ করলে আপনি খুশি হবেন, বাকি লোকগুলো এরা তো কমিটিতে আছে, তার রেসপন্সিবিলিটি আছে না? এই যে মধুসূদন মন্ডল ভাইস প্রেসিডেন্ট আছে, হোয়াট ইজ হিজ রোল? টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, গরিব মানুষকে মারলে তো আর কি করবে, আমাকে জেলে ঢুকে রাখতে পারবে, আর তো কিছু পাবে না। এদের তো সমস্যা আছে রে ভাই, অনেক সামর্থ্য বেশি, ওগুলোতে টান পড়ে, বিপদটা হচ্ছে এই জায়গায়। আমি বলতে বাধ্য হলাম আজকে কথা, আজকে প্রেস ফ্রিডম দিতে এদেরকে অ্যাকাউন্টেবল করা, সরকারকে করার পাশাপাশি খুবই জরুরি প্রয়োজন ছিল একটা। এ কারণে আমি ইচ্ছাকৃত ভাবে এদের নাম উচ্চারণ করে বললাম দে আর রেসপন্সিবল। আমি কি বলবো, আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, কষ্টও পাচ্ছি অনেক। পুরো বাংলাদেশটারই এরকম অবস্থা কিনা, কারণ একটা অংশ তারা যারা দায়িত্ব পালন করার কথা তাদেরকে নিষ্ক্রিয় দেখছি। আপনি যাদের নামগুলি বললেন আমি তাদের ব্যাপারে বলতে পারবো না, কারণ আমি যতটুকু শুনেছি বা জেনেছি তাদের মুখ থেকে, তাতে হচ্ছে গিয়ে তাদের টিকে থাকাই খুব কঠিন। তারা যেটি বলছে আমাকে, আপনি যাদের নাম বলেছেন দায়িত্ব আছে কেন? ওকে ওকে, আমি দায়িত্ব কেন কমিটি গঠন করতে দেখছে না? ব্যানারটা ওদের পকেটে কেন, নিচের সোফার নিচে লুকিয়ে রেখেছে কেন? এই ব্যানারটা ওরা ইউজ করবে। বুঝলাম আপনার খুবই সমস্যা ভাই, আপনার অনেক বিপদ। এই বিপদের মধ্যে তো প্রচুর মানুষ কথা বলতেছে, জেলে যাচ্ছে, জেলে যেতে প্রস্তুত আছে, আমাদের প্রচুর ছেলে আছে ওখানে যে দাঁড়িয়ে এই 21 ফেব্রুয়ারির দিন যে ওখানে প্রতিবাদ করেছে, 26শে মার্চের দিন ওখানে যে সভা করেছে, পরের দিন প্রেস ক্লাব বহিষ্কার করেছে, ঢোকার নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে প্রেস ক্লাবে। এই ছেলেটা পারলো, আপনি কেন পারেন না? এবার তাতেই বা আপনার কি রক্ষাটা হয়েছে? আপনি তো প্রেস ক্লাব থেকে বহিষ্কার হয়েছেন, আর আপনি বহিষ্কার হয়েছেন, আপনার পক্ষে তো আমাকে বলার একটা আপনি সুযোগ দেবেন, তা তো আপনি দিচ্ছেন না। বুঝতে পারছি, হবে কি বলবো, এরকম এর অবস্থা আমি বুঝতে পারছি, যেটা পুরো বাংলাদেশটাতে জুড়েই এরকমই একটা অবস্থা। আমি দেখি আওয়ামী লীগের ভিতরে একই অবস্থা, যারা দায়িত্বে রয়েছেন তারা খুব একটা অগ্রসর হচ্ছেন না, আর তৃণমূলে বাংলাদেশে যারা রুখে দাঁড়াতে চাচ্ছেন তাদেরকেও কিছু করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। যেহেতু আপনারা দেশে থাকেন, আপনারা নিশ্চয়ই সেটি ভালো বলতে পারবেন আমার চেয়ে, অন্তত আমি যতটুকু বোধ করি আমি সেটুকুই বললাম। আমি একটু বিব্রত বোধ করছি, কারণ তাদের বক্তব্যটা এক্স্যাক্টলি, আপনি কিন্তু গুরুতর একটা অভিযোগ করেছেন, তাদের বক্তব্যটা যেটা এখানে নেই, ফলে তারা তাদের বক্তব্য উপস্থাপন করার এখানে সুযোগটি পাচ্ছে না, এবং আমি অত বিস্তারিত তাদেরকে দেন, এটা আমি চাই, ওরা এসে কথা বলুক, এটা আমি চাই। তাদের অনেকটা আমি বিভিন্ন সময় আমার অনুষ্ঠানে আহ্বান জানিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি, তারা আসতে রাজি না আর কি, যদিও আপনি প্রায়শই আসেন। যাই হোক, পুলক ঘটক খুব এক্সাইটেড বক্তব্য রেখেছেন আপনি, এবং মোহাম্মদ গোলাম সারোয়ার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ গোলাম সারোয়ার অনেক কমই সময় পেলেন বলার জন্য, নিশ্চয়ই অন্য আরেকদিন আমরা আরো একটু বিস্তারিত আলোচনা করব। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সেই সঙ্গে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখতে চাই, আগামীকাল বাংলাদেশ সময় রাত 10টায় আমি এই গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে একটি আয়োজন করতে যাচ্ছি। সেখানে অতিথি হিসেবে থাকবেন ওয়াশিংটনে প্রেস মিনিস্টার যিনি রয়েছেন, আগে সাংবাদিক ছিলেন, এখন তিনি প্রেস মিনিস্টার, গোলাম মুর্তজা থাকবেন, এবং আরো থাকবেন নজরুল ইসলাম মিঠু, এই যে ওকাবের প্রেসিডেন্ট, যাকে আজকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো, এবং আরো অতিথি একজন থাকবেন, আরেকজন থাকবেন সরকার মহিউদ্দিন, তিনি একজন সম্পাদক। এই তিনজনকে নিয়ে কালকে আমরা বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি